প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত সংবেদনশীল গল্প ভাগ করে নিতে এসেছি, যা আমাদেরই এক পরিচিত রিনা আপা, যিনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত ফলোয়ার। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেছেন, এই গল্পটি হয়তো তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি অথবা তার খুব কাছের কারো জীবনের ঘটনা। গল্পটি শুনতে শুনতে হয়তো আপনারা অনেকেই আপনাদের পরিচিত বা আশেপাশের কোনো জীবনের মিল খুঁজে পাবেন। গল্পটি যেহেতু অনেক দীর্ঘ এবং বিস্তারিত, তাই আমি আপনাদের ধৈর্য ধরে শোনার অনুরোধ করব। আপনারা যদি আমাদের এই ধরনের গল্পগুলো শুনে আনন্দ পান, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, যাতে আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য এমন আরও গল্প নিয়ে আসতে পারি। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা যোগায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রীতা। আজ আমি যে গল্পটা আপনাদের বলতে চলেছি তা আমার একান্ত ব্যক্তিগত জীবনের এক অংশ। হয়তো অনেকেই আমার এই গল্পটা শুনে আমাকে ভুল বুঝবেন, ছি ছি করবেন, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনের পথটা এমন অপ্রত্যাশিত মোড় নেবে তা আমি নিজেও কখনো ভাবিনি। জীবনের কিছু সম্পর্ক এমন অদ্ভুতভাবে জড়িয়ে যায়, যেখানে যুক্তি, সামাজিকতা বা লোকলজ্জার স্থান থাকে না। শুধু থাকে এক গভীর শূন্যতা, আর সেই শূন্যতা পূরণের এক অদম্য আকাঙ্ক্ষা। আমার বিয়ে হয়েছে আজ প্রায় ৮ বছর। অভ্র আমার স্বামী, একজন সফল মানুষ, ভালো চাকরি করে, ভালো উপার্জন করে। আমাদের একটা সুন্দর ৩ কামরার ফ্ল্যাট আছে শহরের এক পশ এলাকায়। বাইরে থেকে দেখলে মনে হবে, আহা কি সুখী পরিবার, কোনো অভাব নেই, অভিযোগ নেই, জীবনটা যেন এক সাজানো বাগান। কিন্তু এই সাজানো বাগানের ভেতরে যে এক পোকা বাসা বেঁধেছিল, তা বাইরে থেকে কেউ দেখতে পেত না। দেখতে পেত না সেই শূন্যতা, সেই নিঃসঙ্গতা যা আমাকে তিলে তিলে কুঁড়ে খাচ্ছিল। অভ্র আর আমরা যেন দুটো সমান্তরাল রেল লাইন, পাশাপাশি চলছি ঠিকই, কিন্তু কখনোই একে অপরের সাথে মিশছি না। আমাদের কথা হয়, কিন্তু সে কথাগুলো শুধু প্রয়োজন ভিত্তিক, বাজার করা, বিল মেটানো, গাড়ি সার্ভিসিং করানো, এই ধরনের হাজারো লৌকিক কথোপকথন। অথচ প্রেম, ভালোবাসা, খুনসুটি, মনের কথা ভাগ করে নেওয়া, এসবের জন্য আমাদের সম্পর্কের ফাইলে কোনো পাতা ছিল না। অভ্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। সকাল ৮টায় অফিস চলে যেত, ফিরত রাত ৯টা বা ১০টায়। ফিরেই ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসত বা ফোনে অফিসের কাজ সারত। আমি হয়তো রান্নাঘরে তার পছন্দের খাবার তৈরি করতাম বা লিভিং রুমে বসে টিভি দেখতাম। মাঝে মধ্যে হয়তো সে জিজ্ঞেস করত, কিছু খাবে বা আজ কি রান্না করেছ, এইটুকুই, এর বেশি আর কিচ্ছু ছিল না। প্রথম প্রথম আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, ভাবতাম হয়তো কর্মব্যস্ততার কারণেই এমনটা হচ্ছে, নতুন বিয়ে, হয়তো সময় লাগবে সবকিছু ঠিক হতে। কিন্তু বছর গড়াতে গড়াতে আমি বুঝলাম, এটা কর্মব্যস্ততা নয়, এটা আমাদের সম্পর্কের মৌলিক অভাব। অভ্র আমাকে ভালোবাসত না এমনটা হয়তো ঠিক বলা যাবে না। তার ভালোবাসার ধরনটা ছিল খুবই শুষ্ক, অপ্রকাশিত। সে হয়তো মনে করত, স্ত্রী মানেই ঘরের কাজ সামলানো, সংসার চালানো, আর যখন প্রয়োজন তার পাশে থাকা। অথচ আমার মতো একজন সংবেদনশীল নারীর জন্য শুধু এইটুকু যথেষ্ট ছিল না। আমি হয়তো এক বুক ভালোবাসা, কিছু নরম কথা, একটু আদর, একটু সোহাগ, একটু মানসিক নির্ভরতা খুঁজতাম, কিন্তু অভ্রর কাছে সেসবের জন্য সময় বা বোধ কোনোটাই ছিল না। আমাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতাও দিনে দিনে কমতে শুরু করল। প্রথম বছরগুলোতে যা ছিল তাও যেন এক যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়েছিল। সেখানে কোনো আবেগ ছিল না, উষ্ণতা ছিল না, ছিল না কোনো ভালো লাগা। অভ্রর কাছে সেটা ছিল একটা জৈবিক প্রয়োজন মেটানো, আর আমার কাছে সেটা ছিল এক অদ্ভুত নীরবতা, এক অস্বস্তিকর শূন্যতা। ধীরে ধীরে সেই শারীরিক দূরত্ব বাড়তে থাকল। আমার মনে পড়ত, কবে শেষবার আমরা একে অপরকে ভালোবেসে স্পর্শ করেছিলাম, কবে শেষবার সে আমার চুলে হাত বুলিয়েছিল বা আমাকে কাছে টেনে নিয়েছিল। সেই দিনগুলো যেন হারিয়ে গিয়েছিল এক সুদূর অতীতে।
এইভাবে কাটছিল আমার নিঃসঙ্গ দিনগুলো। আমার কোনো সন্তান ছিল না। চিকিৎসকেরা বলেছিলেন আমার কোনো সমস্যা নেই, হয়তো অভ্র সমস্যা আছে, কিন্তু সে কখনো সেই বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। তার কাছে সন্তান ধারণ করাটাও যেন এক বাড়তি চাপ ছিল। আমার দিন কাটত রান্না, ঘর গোছানো, টিভি দেখা আর অসংখ্য বই পড়ে। আমার পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছিল। আমার বন্ধু বলতে কেউ ছিল না, কারণ অভ্র চাইত না আমি বাইরে বেশি মিশি। আমার নিজের আত্মীয় স্বজনও অনেক দূরে থাকত। আমি যেন এই বিশাল ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে এক বন্দিনী ছিলাম। ঠিক এই সময়েই আমাদের জীবনে এলো আকাশ। অভ্রর অফিসের কলিগরা বলছিল আজকাল শহরে ভালো কাজের লোক পাওয়া যায় না, বিশেষ করে এমন কেউ যে বিশ্বস্ত হবে, বাড়ির সব কাজ সামলাবে এবং প্রয়োজনে গাড়ি চালাতেও পারবে। অভ্র তখন এক এজেন্সির মাধ্যমে আকাশকে নিয়ে আসে। ছেলেটির বয়স তখন বড়জোর 22 কি 23, চোখে মুখে এক অদ্ভুত মায়া আর সেই সাথে এক নীরব দৃঢ়তা। রোগা চেহারা, গায়ের রং শ্যামলা, কিন্তু ওর চলনে বলনে এক অসাধারণ বিনয় ছিল। ওর পরিবার বলতে কেউ ছিল না। বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন বহু বছর আগে। এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে বড় হয়েছে। অভাব আর প্রতিকূলতার সাথে লড়াই করে সে নিজের পথ তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিন যখন আকাশ এলো, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। ওর পরিপাটি পোশাক, সপ্রতিভ চাহনি আর ওর ম্যাডাম বলে ডাকার ধরনটা আমার মনে একটা অন্যরকম অনুভূতি জাগিয়েছিল। অভ্র তাকে সব কিছু বুঝিয়ে দিল। ওর কাজ হবে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির টুকটাকি কাজ করা, বাজার করা, গাড়ি চালানো এবং মাঝে মধ্যে রান্নাঘরেও সাহায্য করা। আমি একটু ইতস্তত করছিলাম, কারণ বাড়ির ভেতরে একজন পুরুষ সর্বক্ষণ থাকবে এটা আমার কাছে কিছুটা অস্বস্তিকর লাগছিল। কিন্তু অভ্র আমার কোনো কথাতেই কান দিল না। তার কথা, ও শুধু কাজের লোক, তুমি বেশি ভাবছ। প্রথম কয়েকদিন আকাশ নিজের কাজটা খুব মনোযোগ দিয়ে করত। চুপচাপ নিজের কাজ করে যেত, খুব বেশি কথা বলতো না। শুধু যখন কোনো নির্দেশ দেওয়া হতো তখন বিনয়ের সাথে উত্তর দিত। আমি রান্নাঘরে কাজ করতাম আর সে হয়তো বাইরে লিভিং রুমে বা বারান্দায় কাজ করত। ওর হাঁটা চলার আওয়াজ, ওর মৃদু গলার স্বর, এগুলো আমার নিঃশব্দ জীবনে এক নতুন সুরের মতো মনে হতো। আমি মাঝে মাঝে দেখতাম ও যখন কাজ করত ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। ওর চোখের দিকে তাকালে কেমন যেন একটা গভীর বিষণ্ণতা দেখতে পেতাম। হয়তো আমি নিজেও নিঃসঙ্গ ছিলাম বলে ওর বিষণ্ণতা আমাকে টানত। একদিন সকালে অভ্র অফিসের জরুরি মিটিংয়ে চলে গেল আর আমাকে বলে গেল যেন আকাশের জন্য লাঞ্চ তৈরি করে রাখি। আমি সেদিন রান্না করছিলাম আর আকাশ বাইরে ডাইনিং টেবিল পরিষ্কার করছিল। হঠাৎ আমার হাত থেকে ছিটকে একটা কাচের বাটি মেঝেতে পড়ে ভেঙে গেল। শব্দ শুনে আকাশ ছুটে এলো। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আকাশ শান্তভাবে বলল, ম্যাডাম, আপনি কিছু করবেন না, আপনার হাতে লাগতে পারে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ও কাঁচগুলো সাবধানে তুলে ফেলল, তারপর মেঝেটা মুছে দিল। ওর এই যত্নশীল আচরণ আমাকে মুগ্ধ করেছিল। অভ্র হলে হয়তো রেগে যেত বা বিরক্তি প্রকাশ করত, কিন্তু আকাশ কোনো অভিযোগ করল না, বরং আমার দিকে তাকিয়ে একটু হাসল, যেন বলতে চাইল, চিন্তা করবেন না, এমনটা হতেই পারে। এই ছোট ছোট ঘটনাগুলো আমার মনে আকাশের জন্য একটা অন্যরকম জায়গা তৈরি করতে লাগল। অভ্র যখন থাকত না তখন আকাশই আমার একমাত্র সঙ্গী হতো। আমি হয়তো বারান্দায় বসে বই পড়ছি আর ও বাগানের গাছগুলোতে জল দিচ্ছে। মাঝে মাঝে চোখাচোখি হতো, তখন ও মৃদু হাসত। ওর হাসিটা ছিল খুব নিষ্পাপ, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত আকর্ষণ ছিল যা আমার বহুদিনের জমে থাকা কষ্টগুলোকে এক লহমায় যেন ভুলিয়ে দিত। আমি ওর সাথে কথা বলতে শুরু করলাম। প্রথমে কাজের কথা, তারপর ধীরে ধীরে ওর পরিবার, ওর বেড়ে ওঠা, ওর স্বপ্ন, সব কিছু জানতে চাইলাম। আকাশ জানালো ওরও পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অভাবের কারণে তা সম্ভব হয়নি। ওর চোখ জোড়াতে এক ধরনের চাপা অভিমান ছিল যা আমার হৃদয়ে আঘাত করত। আমি ওকে মাঝে মাঝে গল্পের বই দিতাম, বলতাম, কাজের ফাঁকে পড়ো, পড়াশোনাটা ছেড়ে দিও না। ও গভীর আগ্রহ নিয়ে বইগুলো পড়ত আর তারপর এসে আমাকে গল্পটা বলতো, ওর নিজের মতো করে।
ওর মুখে গল্প শুনে আমার খুব ভালো লাগত। মনে হতো এই মানুষটা যেন আমার হারিয়ে যাওয়া জগৎটাকে আবার ফিরিয়ে আনছে। একদিন দুপুরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। অভ্র সেদিন অফিস থেকে দেরি করে ফিরবে। আমি আর আকাশ দুজনেই ফ্ল্যাটের ভেতরে ছিলাম। বিদ্যুৎ চলে গেল, গোটা ফ্ল্যাট অন্ধকার। আমি একটু ভয় পেয়েছিলাম। আকাশ তখন রান্নাঘরে আমাকে সাহায্য করছিল। সে আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ম্যাডাম, ভয় পাচ্ছেন? আমি আছি তো। ওর এই সহজ কথাটা আমার বুকে এক অদ্ভুত আশ্রয় দিয়েছিল। মনে হচ্ছিল এই অন্ধকার ঘরে আমি একা নই, একজন মানুষ আমার পাশে আছে যে আমাকে রক্ষা করতে পারবে। আমরা দুজন মোমবাতি জ্বালিয়ে বসে রইলাম। সেদিন অনেক কথা হল। আমি ওর সাথে আমার জীবনের হতাশা, অভ্রর সাথে আমার সম্পর্কের শূন্যতা সবকিছুই শেয়ার করলাম। আকাশ মন দিয়ে শুনছিল, কোনো রকম বিচার না করে। সে শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ওর কথাগুলো ছিল খুব সহজ, কিন্তু তাতে এক গভীর সংবেদনশীলতা ছিল, যা অভ্রর হাজারো কথার চেয়েও বেশি আপন মনে হচ্ছিল। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমি ওর ওপর নির্ভর করতে শুরু করলাম। অভ্রর অনুপস্থিতিতে আকাশ যেন আমার জীবনে এক সূর্যের আলো হয়ে এসেছিল। অভ্র তখনও নিজের মতোই ব্যস্ত থাকত, আর আমি ধীরে ধীরে আকাশের দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ছিলাম। যখন অভ্র অফিস চলে যেত, তখন আমি আকাশকে ডাকতাম, আকাশ, একটু এদিকে এসো তো। ও আসত, আর আমি ওর সাথে গল্প করতাম বা ওকে আমার সমস্যার কথা বলতাম। ও মন দিয়ে শুনত, আর মাঝে মাঝে ওর নরম হাতটা আমার দিকে বাড়িয়ে দিত, যেন বলতে চাইত, সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। ওর এই আলতো স্পর্শগুলো আমার জীবনে এক নতুন শিহরণ আনত। একদিন আমি নিজের হাতে ওর জন্য চা তৈরি করছিলাম। ও রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে মোবাইল দেখছিল। আমি চা দিতে গিয়ে ওর খুব কাছাকাছি চলে এলাম। ওর শরীরের একটা মৃদু সুবাস আমার নাকে এসে লাগল। ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরে কেমন যেন এক উত্তেজনা অনুভব করলাম। এতদিন আমি জানতাম না যে আমার ভেতরে এমন অনুভূতিও লুকিয়ে থাকতে পারে। আমি চোখ তুলে ওর দিকে তাকালাম। ওর চোখও আমার দিকেই ছিল। এক মুহূর্তের জন্য আমাদের দৃষ্টি বিনিময় হল। সেই দৃষ্টিতে এক গভীর আকর্ষণ ছিল, যা আমরা কেউই অস্বীকার করতে পারছিলাম না। আমার শরীর যেন এক অজানা বিদ্যুৎ প্রবাহে কেঁপে উঠল। আমার মনে হল আমি যেন হাজার বছর ধরে এই স্পর্শের অপেক্ষায় ছিলাম। আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। আমার হাতটা যখন ওর পিঠের ওপর আলতো করে চেপে বসল, আমার মনে হল আমি যেন এক নতুন জীবনের সন্ধান পেয়েছি। ওর নিঃশ্বাস আমার কানের কাছে উষ্ণতা ছড়াচ্ছিল। আমি চোখ বুজে ফেললাম। ওর সান্নিধ্যে নিজেকে যেন সম্পূর্ণ সঁপে দিলাম। ওর ঠোঁটের গভীরতা যখন আমার গলার নরম ছালে মিশে গেল, তখন সারা শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল, যা আমার এতদিনকার ঘুমন্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। এই প্রথম আমি বুঝলাম, ভালোবাসা শুধু মস্তিষ্কের নয়, তা শরীরেরও এক গভীর আকাঙ্ক্ষা। সেই দিনটা ছিল আমার জীবনের এক টার্নিং পয়েন্ট। সেই দিন থেকে আমি আর আকাশ একে অপরের আরও কাছে আসতে শুরু করলাম। আমাদের শারীরিক সম্পর্ক শুধু প্রয়োজন মেটানো ছিল না, ছিল এক গভীর আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। অভ্রর কাছ থেকে যে উষ্ণতা, যে প্রেম আমি পাইনি, তা আমি আকাশের মধ্যে খুঁজে পাচ্ছিলাম। ও যখন আমার পাশে এসে বসত, আমার হাত ধরত, আমার চুলে বিলি কেটে দিত, তখন মনে হতো যেন পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। ওর উষ্ণ হাতের স্পর্শে আমার শিরায় শিরায় যেন বিদ্যুতের প্রবাহ বইছিল। আমি তার বুকে মুখ গুজে দিয়ে নিজেকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। প্রতিটি শ্বাস-প্রশ্বাসে তার শরীরের গন্ধ, তার হৃৎস্পন্দন যেন আমার সমস্ত সত্তাকে ঘিরে ফেলছিল। ও আমাকে আদর করত এমনভাবে যেন আমি এক ফ্রাজাইল কাঁচের পুতুল, যাকে সাবধানে রাখতে হয়। ওর ভালোবাসায় কোনো চাওয়া ছিল না, ছিল শুধুই দেওয়া। আমি জানতাম এই সম্পর্কটা সম্পূর্ণ ভুল, এটা সামাজিকতার চোখে এক মহাপাপ, কিন্তু আমার মন আর শরীর দুটোই যেন আকাশের প্রেমে বন্দী হয়ে গিয়েছিল। আমি নিজেকে থামাতে পারতাম না। অভ্রর সাথে আমার দূরত্ব যত বাড়ছিল, আকাশের সাথে আমার ঘনিষ্ঠতা ততটাই গভীর হচ্ছিল। আমার মনে এক অপরাধবোধ কাজ করত, কিন্তু সেই অপরাধবোধের চেয়েও বড় হয়ে উঠত আকাশের ভালোবাসার উষ্ণতা। দিনের পর দিন অভ্র নিজের অফিস, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকত। সে আমার দিকে ফিরেও তাকাত না। আমার একাকিত্ব যেন আরও তীব্র হচ্ছিল, আর সেই একাকিত্বের একমাত্র আশ্রয় ছিল আকাশ। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তবুও আমরা একে অপরের সাথে জড়িয়ে পড়ছিলাম।
যখন অভ্র বাড়ি থাকত তখন আকাশ নিজেকে যথাসম্ভব দূরে রাখত, কিন্তু তার চোখের ইশারা, তার মৃদু হাসি বা আমার দিকে তার এক ঝলক তাকানো, এই সবই আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিত। আমি যেন তার চোখের ভাষা বুঝতে পারতাম, আর সে আমার নীরবতার গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাকে অনুভব করতে পারত। একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। অভ্র তখন অফিসের কাজে বাইরে ছিল। আকাশ আমাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল। সে আমার কপালে হাত রেখে দেখল জ্বর কতটা, তারপর সে নিজে ডাক্তার ডাকল, ওষুধ আনল আর নিজের হাতে আমাকে পথ্য খাইয়ে দিল। সে আমার মাথায় জলপট্টি দিল আর আমার হাতটা ধরে বসে রইল সারা রাত। তার এই সেবা, এই যত্ন আমাকে আপ্লুত করেছিল। অভ্রর কাছ থেকে আমি কখনো এমন যত্ন পাইনি। সেই মুহূর্তে মনে হয়েছিল এই মানুষটিই আমার সব, আমার পৃথিবী। সে আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চাপ দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ওর পাশে শুয়ে রইলাম। ওর উপস্থিতি আমাকে এক অসীম শান্তি দিচ্ছিল। আমার মনে হলো আমার সব রোগ যেন ওর স্পর্শেই সেরে যাবে। আমার আর আকাশের সম্পর্কটা ধীরে ধীরে এক গভীর নিষিদ্ধ ভালোবাসার রূপ নিচ্ছিল। আমরা দুজনেই জানতাম এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সমাজ আমাদের এই সম্পর্ককে কোনো দিন মেনে নেবে না। আমাদের সামনে হয়তো অনেক কঠিন পথ অপেক্ষা করছে, কিন্তু সেই মুহূর্তে আমরা যেন সব কিছু ভুলে শুধু একে অপরের মধ্যে বেঁচেছিলাম। আমি যেন নতুন করে বাঁচতে শিখেছিলাম। আমার জীবনে হাসি, আনন্দ, ভালোবাসা সব কিছু আবার ফিরে এসেছিল আকাশের হাত ধরে। কিন্তু এই সুখের পেছনে যে এক গভীর কালো ছায়া লুকিয়েছিল, তা আমরা কেউই এড়িয়ে যেতে পারছিলাম না। এই সম্পর্কের পরিণতি কি হবে তা আমরা কেউই জানতাম না। তবুও আমরা একে অপরের সাথে এই অপ্রত্যাশিত অসামাজিক পথে পা বাড়িয়েছিলাম। আপনারা যদি এই গল্পটি শুনে আনন্দ পান এবং এর পরের অংশ শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা শীঘ্রই এই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসব। আমার আর আকাশের সম্পর্কটা ধীরে ধীরে এক গভীর নিষিদ্ধ ভালোবাসার রূপ নিচ্ছিল। আমরা দুজনেই জানতাম এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সমাজ আমাদের এই সম্পর্ককে কোনো দিন মেনে নেবে না। আমাদের সামনে হয়তো অনেক কঠিন পথ অপেক্ষা করছে, কিন্তু সেই মুহূর্তে আমরা যেন সব কিছু ভুলে শুধু একে অপরের মধ্যে বেঁচেছিলাম। আমি যেন নতুন করে বাঁচতে শিখেছিলাম। আমার জীবনে হাসি, আনন্দ, ভালোবাসা সব কিছু আবার ফিরে এসেছিল আকাশের হাত ধরে। কিন্তু এই সুখের পেছনে যে এক গভীর কালো ছায়া লুকিয়েছিল, তা আমরা কেউই এড়িয়ে যেতে পারছিলাম না। এই সম্পর্কের পরিণতি কি হবে তা আমরা কেউই জানতাম না। তবুও আমরা একে অপরের সাথে এই অপ্রত্যাশিত অসামাজিক পথে পা বাড়িয়েছিলাম। সেই দিনের পর থেকে আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রঙে রাঙানো হয়ে উঠেছিল। অভ্র যখন অফিসে চলে যেত, ফ্ল্যাটটা তখন আর আমার কাছে নিছকই 4 দেওয়ালের বন্দিশালা মনে হতো না। মনে হতো এই বুঝি আমার স্বাধীন ভালোবাসার পৃথিবী। সকালের মিষ্টি আলো জানলা দিয়ে ঘরে এসে পড়লে আমি বিছানায় এপাশ ওপাশ করতাম আর মনটা চঞ্চল হয়ে উঠত কখন অভ্র বেরিয়ে যাবে। তার গাড়ি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার শব্দটা আমার কানে আসতেই এক গভীর শ্বাস ফেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়তাম। তারপর আমার প্রথম কাজ হতো রান্নাঘরের দিকে তাকানো, যেখানে আকাশ হয়তো তখনও তার প্রাতরাশের প্রস্তুতি নিচ্ছে অথবা দিনের শুরুতেই তার নির্ধারিত কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আমার নাম রীতা, আর আমি সেদিন থেকে যেন এক অন্য রীতা হয়ে উঠেছিলাম। যে রীতা গত 8 বছর ধরে একাকিত্বে ভুগছিল, এক বুক শূন্যতা নিয়ে দিন কাটাচ্ছিল, সেই রীতা যেন নবজন্ম লাভ করেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম, আমার চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, ঠোঁটে লেগে আছে এক রহস্যময় হাসি। নিজেকে চিনতে পারতাম না। এই পরিবর্তনটা কি শুধু আমার একার চোখেই ধরা পড়ছিল, নাকি অন্য কেউ তা লক্ষ্য করতে পারছিল? এই প্রশ্নটা মাঝে মাঝেই আমাকে ভাবাত। তবে আপাতত আমার সব ভাবনাকে ছাপিয়ে যেত আকাশের সাথে কাটানো সময়গুলো। আমাদের প্রেম ছিল চুরির মতো, লুকিয়ে লুকিয়ে। দিনের বেলায় যখন অভ্র অফিসে থাকত, তখন আমরা দুজনে কাছাকাছি আসার অজুহাত খুঁজতাম। কখনো রান্নাঘরে, কখনো বারান্দায় গাছদের পরিচর্যা করার ছলে, কখনো বা ফ্ল্যাটের কোনো নির্জন কোণে। আকাশের চোখেও আমি দেখতাম এক গভীর প্রেম, এক অনন্ত আকাঙ্ক্ষা। সেও যেন আমার মতোই এই সম্পর্কের গভীরে ডুবে যাচ্ছিল। ওর মৃদু স্পর্শ, ওর ফিসফিস করে বলা কথাগুলো আমার কানে মধুর সঙ্গীত
সঙ্গীতের মতো বাজত, ম্যাডাম আজ আপনার চুলগুলো ভীষণ সুন্দর লাগছে, অথবা ম্যাডাম আপনি যখন হাসেন তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ছোট ছোট কথাগুলো আমার কাছে ছিল অমূল্য, কারণ অভ্রর মুখ থেকে এমন কথা শোনার সৌভাগ্য আমার কখনো হয়নি। আমি ওকে নিজের হাতে খাইয়ে দিতাম, নিজের পছন্দের শার্ট বেছে দিতাম। ও যখন গাড়ি পরিষ্কার করত আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ওর ঘামে ভেজা শরীরটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। ও আমার দিকে তাকিয়ে হাসলে মনে হতো যেন হাজার বছরের তৃষ্ণা নিবারণ হলো। আমি ওকে বলতাম, আকাশ তুমি এত ভালো কেন? ও হাসত, আর ওর চোখে সেই চাপা বিষণ্ণতাটা যেন এক লহমায় মুছে গিয়ে এক নতুন স্বপ্নের আভাস দিত। আমাদের সম্পর্ক শুধু শারীরিক ঘনিষ্ঠতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা ছিল মানসিক এক গভীর সংযোগ। আমি ওর সাথে আমার শৈশবের কথা বলতাম, আমার স্বপ্নগুলোর কথা বলতাম, যা অভ্রর সাথে শেয়ার করার সাহস আমি কখনো পাইনি। ও আমার কথা মন দিয়ে শুনত, আর কখনো কখনো ওর নিজের জীবনের কথা বলতো। ওর শ্রমের কথা শুনতে শুনতে আমার চোখ ভিজে উঠত। আমি ওকে সান্ত্বনা দিতাম আর বলতাম, আকাশ সব ঠিক হয়ে যাবে, তুমি একদিন অনেক বড় হবে। ও আমার হাত ধরে বলতো, আমার জীবন তো আপনিই। ওর এই কথাগুলো আমার ভেতরে এক অদ্ভুত সাহস আর আনন্দ এনে দিত। একদিন বিকেলে আকাশ ড্রয়িং রুমের জানলাগুলো পরিষ্কার করছিল। রোদ ঝলমলে দিন, আমি ওর পাশেই একটা বই পড়ছিলাম। হঠাৎ ও কাজ থামিয়ে আমার দিকে তাকালো, ওর চোখে গভীর প্রেম। আমি বইটা নামিয়ে রাখলাম। ও ধীরে ধীরে আমার কাছে এসে বসল, আমার হাতটা ধরল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ও বলল, আমার মা বাবার কথা মনে পড়ছে, আজ ওদের বিবাহবার্ষিকী ছিল। ওর চোখে জল টলমল করছিল। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম আর ওকে নিজের কাছে টেনে নিলাম। ওর মাথাটা আমার কাঁধে রেখে আমি ওর চুলে বিলি কেটে দিলাম। ওর শিশুর মতো আমার বুকে মুখ গুজে কাঁদতে লাগল। সেই মুহূর্তে আমার মনে হলো আমি ওর মা, ওর বোন, ওর বন্ধু, ওর ভালোবাসা সব কিছু। আমি ওকে সান্ত্বনা দিলাম, চিন্তা করো না আকাশ, আমি তো আছি তোমার পাশে। ও আমার মুখের দিকে তাকাল, আর ওর চোখে আমি এক অদ্ভুত কৃতজ্ঞতা দেখতে পেলাম। সেই দিনটা ছিল আমাদের সম্পর্কের এক নতুন ধাপ। আমরা একে অপরের গভীরতম কষ্টগুলো শেয়ার করতে শিখেছিলাম। আমার এই নতুন জীবনে যেন এক ধরনের ঝুঁকি ছিল, এক ধরনের রোমাঞ্চ ছিল। অভ্রর উপস্থিতি আমাদের জন্য এক অদৃশ্য প্রাচীর তৈরি করত। অভ্র যখন বাড়ি থাকত তখন আকাশ নিজেকে যথাসম্ভব দূরে রাখত। তার আচরণে থাকত এক নিখুঁত পেশাদারী মনোভাব, কিন্তু তার চোখের গভীরতা, আমার দিকে তার এক ঝলক তাকানো, এই সবই আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিত। আমি যেন তার চোখের ভাষা বুঝতে পারতাম, আর সে আমার নীরবতার গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাকে অনুভব করতে পারত। আমি নিজেও সে সময় অভ্রর প্রতি আরও বেশি সতর্ক থাকতাম, কোনোভাবেই চাইতাম সে আমার ভেতরের এই পরিবর্তনটা লক্ষ্য করুক। আমার সাজ পোশাকে, আমার চালচলনে এক নতুন স্ফূর্তি এলেও আমি চেষ্টা করতাম সেটা লুকিয়ে রাখতে, বা অন্ততপক্ষে এমনভাবে উপস্থাপন করতে যাতে অভ্র সেটার কোনো বিশেষ মানই খুঁজে না পায়। কিন্তু অভ্র তার নিজের জগতে এতটাই ব্যস্ত থাকত যে আমার দিকে ফিরে তাকানোর মতো সময় তার ছিল না। সে হয়তো ভাবত আমি তার অনুপস্থিতিতে একা একা টিভি দেখছি, বই পড়ছি বা রান্না করছি। আমার মনে হতো তার কাছে আমি যেন ঘরের একটি আসবাবপত্রের মতোই ছিলাম, আছে তাই আছে। তার এই উদাসীনতা আমার ভেতরের অপরাধবোধকে কিছুটা প্রশমিত করত, আবার একই সাথে আমাকে আকাশের দিকে আরও বেশি করে ঠেলে দিত। তার ভালোবাসা না পাওয়ার শূন্যতা আমার ভেতরে এত গভীর ছিল যে তা পূরণের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। আমাদের সম্পর্ক ক্রমশ আরও গভীর এবং জটিল হতে শুরু করল। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের কোনো সামাজিক ভবিষ্যৎ নেই, কিন্তু তবুও আমরা একে অপরের প্রতি এত গভীরভাবে আসক্ত হয়ে পড়েছিলাম যে ফিরে আসার কোনো পথ আমাদের জন্য খোলা ছিল না। আকাশের চোখে আমি তার ভবিষ্যৎ দেখতে পেতাম, আর আমার চোখ ছিল শুধু ওর বর্তমানের দিকে। আমরা দুজনেই যেন এক নিষিদ্ধ মায়াজালের শিকার হয়েছিলাম, তবে এই সম্পর্কের প্রতিটা মুহূর্তে এক অদৃশ্য ভয় কাজ করত। কখন অভ্র কোনোভাবে জেনে যাবে, কখনই সুখের প্রাসাদটা বালির ঘরের মতো ভেঙে পড়বে, এই প্রশ্নটা সবসময় আমার মাথার ভেতরে ঘুরত। মাঝে মাঝে রাত জেগে ভাবতাম, এই সম্পর্ক কি আদৌ ঠিক? আমার বিবেক আমাকে দম
দংশন করত, কিন্তু পরক্ষণেই আকাশের কথা মনে পড়ত। ওর নিষ্পাপ মুখ, ওর গভীর ভালোবাসা, ওর আমার প্রতি সম্পূর্ণ নিবেদন, এসব কিছু আমাকে আবার বুঝিয়ে দিত যে আমি ভুল পথে থাকলেও এই পথেই আমার মুক্তি, আমার আনন্দ। আমি অভ্রকে পুরোপুরি এড়াতে শুরু করেছিলাম। যখন সে ঘরে ফিরত, আমি রান্নাঘরে বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতাম, যাতে তার সাথে সরাসরি কথা বলতে না হয়। আমাদের কথোপকথন আরও বেশি যান্ত্রিক হয়ে উঠল। সে হয়তো আমার দিকে তাকিয়ে কিছু বলত, কিন্তু আমার মন তখন আকাশের কথা ভাবত। আমার মনে হতো আমি যেন একটা দ্বৈত জীবন কাটাচ্ছি। একদিকে অভ্রর স্ত্রী রীতা, যে ফ্ল্যাটের ৪ দেওয়ালের মধ্যে একাকী, অন্যদিকে আকাশের ভালোবাসা রীতা, যে হাসি খুশি প্রাণবন্ত। এই ২ রীতাকে সামলাতে গিয়ে আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তাম। আকাশও সবসময় সতর্ক থাকত। অভ্র যখন বাড়িতে থাকত, তখন সে এমনভাবে কাজ করত যেন তার চোখ, মুখ, শরীর সব কিছুতে এক ধরনের দেওয়াল তৈরি হয়ে যেত। সে শুধু স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করত, কোনো রকম ব্যক্তিগত কথা বলত না। তার চলাচলে এক ধরনের অস্বাভাবিকতা আমি লক্ষ্য করতাম, যা সম্ভবত সে নিজেই টের পেত না। কিন্তু আমি তার নীরবতার ভেতরেও আমাদের ভালোবাসা অনুভব করতে পারতাম। ওর চোখের দিকে তাকালে এক মুহূর্তের জন্য যেন আমাদের গোপন জগৎটা ভেসে উঠত, যা অভ্রর কাছে ছিল সম্পূর্ণ অদৃশ্য। একদিন অভ্রর এক পুরনো বন্ধু তার স্ত্রী ও বাচ্চা নিয়ে আমাদের ফ্ল্যাটে বেড়াতে এলেন। অভ্র তাদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল। তারা ২ দিন থাকবেন বলে স্থির হয়েছিল। এই বিষয়টা আমাকে বেশ চিন্তায় ফেলে দিল। আমি জানি অভ্রর বন্ধুদের সামনে আকাশের সাথে আমার ঘনিষ্ঠতা দেখানোর কোনো সুযোগ থাকবে না, আর ২ দিন ধরে আমাদের চুরির প্রেমও সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রথম দিন তারা আসার পর আমি খুব সতর্ক ছিলাম। আমি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলাম, আর আকাশ নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করছিল। কিন্তু আমার চোখ বারবার আকাশের দিকে চলে যাচ্ছিল। ও যখন বারান্দায় দাঁড়িয়ে চা পাতা গোছাচ্ছিল, ওর দিকে তাকাতেই ওর চোখের গভীরতা আমাকে টানছিল। ওর চোখের ভেতরেও আমি দেখছিলাম এক অদ্ভুত আকুলতা। অভ্রর বন্ধু ও তার স্ত্রী হয়তো আমার এই আচরণটা লক্ষ্য করেননি, কিন্তু আমি জানতাম আমার ভেতরে এক আগুন জ্বলছে, যা বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না। রাতে যখন সবাই ডিনারে বসল, আকাশ খাবার পরিবেশন করছিল। অভ্রর বন্ধু আকাশের দিকে তাকিয়ে বলল, অভ্র, তোমার এই ছেলেটা তো খুব ভালো কাজ করে। এমন বিশ্বস্ত লোক পাওয়া আজকাল দুষ্কর। অভ্র গর্বের সাথে বলল, হ্যাঁ, ও সত্যিই খুব ভালো ছেলে, সব কাজ মন দিয়ে করে। আকাশের মুখে একটা চাপা হাসি খেলে গেল। আমার মনে হল যেন তার ভেতরের প্রেমটা সবার চোখের আড়ালে লুকিয়ে আছে, কিন্তু আমার চোখে সেটা জল জল করে ধরা পড়ছে। সেই রাতে আমি আর আকাশ একে অপরের থেকে অনেকটাই দূরে ছিলাম, কিন্তু আমাদের মনের যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন। আমার মনে হতো এই দূরত্বটা যেন আমাদের ভালোবাসাকে আরও বেশি তীব্র করে তুলছে। পরের দিন অভ্র তার বন্ধুকে নিয়ে সকাল সকাল শহরের কিছু ঐতিহাসিক জায়গা দেখাতে বেরিয়ে গেল। তার স্ত্রী এবং বাচ্চা ফ্ল্যাটেই রইল। আমি তাদের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, মনটা যদিও আকাশের দিকেই ছিল। আকাশ তখন ঘরের টুকটাকি কাজ সারছিল। ও যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আলতো করে আমার হাত ছুঁয়ে দিল। সেই মুহূর্তের স্পর্শটা আমার কাছে ছিল অমূল্য। আমার বুকে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি বুঝতে পারছিলাম আকাশও আমার মতোই ছটপট করছে। বিকেলে যখন অভ্র আর তার বন্ধু ফিরে এলো, তখন অভ্র আমার দিকে তাকিয়ে বলল, রীতা, তুমি আজ কেন এত চুপচাপ? মনে হচ্ছে শরীর খারাপ। আমি একটু ঘাবড়ে গেলাম। অভ্র কি আমার ভেতরের অস্থিরতাটা বুঝতে পারছে? আমি তাড়াতাড়ি বললাম, না না, শরীর ঠিক আছে, হয়তো একটু ক্লান্তি লাগছে। অভ্র আর কিছু বলল না, কিন্তু আমার মনটা ছটপট করতে লাগল। আমার মনে হলো আমার মুখের হাসিটা হয়তো তার চোখে ধরা পড়ছে না, কিন্তু আমার ভেতরের পরিবর্তনটা হয়তো সে অনুভব করতে পারছে। সেই রাতে অভ্রর বন্ধুরা চলে যাবার পর আমি শ্বাস-নিঃশ্বাস ফেললাম। অভ্র ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসল, আর আমি রান্নাঘরের দিকে তাকালাম। আকাশ তখন নিজের কাজ সেরে তার ঘরে ফিরে গিয়েছিল। আমার মনে এক শূন্যতা অনুভব করলাম। এই ২ দিনের দূরত্ব আমাকে আরও বেশি অস্থির করে তুলেছিল। আমি জানি এই ভালোবাসাটা নিষিদ্ধ, কিন্তু এর আকর্ষণ এতটাই তীব্র যে আমি নিজেকে থামাতে পারছি না। আমার মনে হতো আমি যেন এক গভীর সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আর আকাশ যেন আমার একমাত্র জীবন নৌকা। পরের দিন সকালে অভ্র অফিসে চলে যাবার পর আমি আকাশকে ডাকলাম, আকাশ, এদিকে এসো তো।
ও এলো, ওর চোখে সেই আকুলতা, সেই জিজ্ঞাসা। আমি ওর হাতটা ধরলাম। কাল রাতে আমি তোমাকে ভীষণ মিস করছিলাম আকাশ। ও আমার দিকে তাকিয়ে একটু হাসল। আমিও ম্যাডাম। ওর কথায় কোনো রকম দ্বিধা ছিল না। সেই মুহূর্তে মনে হল আমরা দুজনে যেন এই বিশাল পৃথিবীতে একা, আর আমাদের ভালোবাসাটাই যেন আমাদের একমাত্র আশ্রয়। আমাদের সম্পর্কের এই নিষিদ্ধ রোমান্স আমাকে এক নতুন ধরনের স্বাধীনতা দিচ্ছিল। আমি যেন নতুন করে শ্বাস নিতে শিখছিলাম। দিনের প্রতিটি ক্ষণ আমি আকাশের সাথে কাটানোর জন্য অপেক্ষা করতাম। কখন ওকে নিয়ে বাজারে যেতাম, কখনো বা লং ড্রাইভে বের হতাম যখন অভ্র অফিসে থাকত। ওর সাথে গাড়িতে বসাটাও আমার কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। অভ্রর গাড়িতে বসলে আমার মন হতো যেন এক যন্ত্রের পাশে বসে আছি, কিন্তু আকাশের পাশে বসলে মনে হতো যেন এক স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছি। ওর হাতেই গাড়ির স্টিয়ারিং, আর আমার জীবনের স্টিয়ারিংও যেন ওর হাতেই। বাজার করার সময় আমি ওর হাতটা আলতো করে ছুঁয়ে দিতাম যখন কেউ দেখত না। ওর সাথে আইসক্রিম খেতাম, রাস্তার পাশের ফুচকা খেতাম, যেসব কাজ আমি অভ্রর সাথে কখনো করিনি। ও আমাকে নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যেত, যেখানে অভ্র হয়তো কখনো যেত না। ওর সাথে প্রতিটি মুহূর্ত ছিল নতুন এক আবিষ্কারের মতো। আমি যেন আমার হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাচ্ছিলাম। একবার আমরা শহরের এক পুরনো বইয়ের দোকানে গিয়েছিলাম। আমি বই দেখতে খুব ভালোবাসতাম। আকাশও আমার সাথে ঘুরে ঘুরে বই দেখছিল। হঠাৎ আমার চোখে পড়ল একটা পুরনো কবিতার বই। আমি বইটা হাতে তুলে নিলাম। আকাশ বলল, ম্যাডাম, আপনি কবিতা ভালোবাসেন? আমি হাসলাম। হ্যাঁ, খুব ভালোবাসি, কিন্তু এখন আর পড়া হয় না। ও আমার হাত থেকে বইটা নিয়ে পাতা উল্টে দেখল। তারপর বলল, আমি আপনাকে পড়ে শোনাব? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি কবিতা পড়তে পারো? ও মাথা নাড়ল। হ্যাঁ ম্যাডাম, গ্রামের স্কুলে যখন পড়তাম তখন আমার শিক্ষক বলতেন আমার গলা খুব ভালো, আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। আমার মনে এক নতুন আগ্রহ জন্ম নিল। আমি বইটা কিনলাম। সেই দিন বিকেলে অভ্র অফিসে চলে যাওয়ার পর আমি আকাশকে ডাকলাম। ও এলো। আমি ওকে বসার জন্য বললাম, আর কবিতার বইটা ওর হাতে দিলাম। পড়ে শোনাও আমাকে। ও ইতস্তত করল। এখন স্যার চলে গেছে ম্যাডাম, যদি এসে যায়। আমি বললাম, না, ও এত তাড়াতাড়ি আসবে না, তুমি পড়ো। ও ধীরে ধীরে কবিতা আবৃত্তি করতে শুরু করল। ওর গলাটা ছিল অদ্ভুত সুন্দর, এক গভীর আবেগ ওর কণ্ঠে। ওর আবৃত্তি শুনতে শুনতে আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। মনে হলো আমার ভেতরে যে ভালোবাসাটা এতদিন ঘুমিয়েছিল তা যেন ওর কবিতার সুরের সাথে জেগে উঠছে। আমি ওর দিকে মুগ্ধ চোখে এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলত। আমি জানতাম সমাজের চোখে আমি এক কলঙ্কিনী হতে চলেছি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। এই ভালোবাসাটা ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন, আমার বাঁচার রসদ। একদিন অভ্র আমাকে বলল, রিতা, আমার অফিসের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আগামী সপ্তাহে আমাদের বাড়িতে ডিনারে আসবেন। আমি চাই তুমি সব ব্যবস্থা করো, সব কিছু যেন নিখুঁত হয়। কথাটা শুনেই আমার মনে এক চাপা ভয় কাজ করল। বিদেশি ক্লায়েন্ট, অর্থাৎ সব কিছু আরও বেশি সতর্কতার সাথে করতে হবে। আকাশের ভূমিকাও সেখানে গুরুত্বপূর্ণ হবে। আমি আকাশের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আকাশ, আগামী সপ্তাহে স্যারের একজন ক্লায়েন্ট আসবে, সব কিছু খুব ভালো করে ম্যানেজ করতে হবে। আকাশ শান্তভাবে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব সামলে নেব। ওর এই আত্মবিশ্বাস আমাকে আশ্বস্ত করত, কিন্তু আমার মনে একটা অন্যরকম চিন্তা কাজ করছিল। ক্লায়েন্ট বিদেশি, হয়তো তারা অনেকক্ষণ থাকবে। অভ্র অনেকক্ষণ বাড়িতে থাকবে। আমাদের ভালোবাসার মুহূর্তগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেই সপ্তাহটা আমার কাছে যেন এক অগ্নি পরীক্ষার মতো ছিল। আমি নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখতাম, যাতে অভ্র আমার মনের অস্থিরতাটা বুঝতে না পারে। আকাশও তার কাজগুলো খুব মনোযোগ দিয়ে করত, কিন্তু তার চোখের কোণে আমি দেখতাম এক চাপা বিষণ্ণতা। আমরা একে অপরের থেকে দূরে ছিলাম, কিন্তু আমাদের মনের যোগাযোগ ছিল অটুট। নির্দিষ্ট দিনে ক্লায়েন্ট এলেন। অভ্র তাদের নিয়ে খুব ব্যস্ত ছিল। আমি অভ্রর পাশে থেকে অতিথিদের আপ্যায়ন করছিলাম। আকাশ খাবার পরিবেশন করছিল, অতিথিদের জলের বোতল এগিয়ে দিচ্ছিল। ওর চলাচলে, ওর আচরণে এক নিখুঁত পেশাদারি মনোভাব ছিল, যা দেখে আমার মনে হতো এই মানুষটা যে আমার ব্যক্তিগত জীবনের এতটা গভীরে জড়িয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারবে না। ডিনার শেষে যখন অতিথিরা চলে গেলেন তখন আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, রিতা, তুমি আজ খুব ভালো কাজ করেছ,
ক্লায়েন্টরা খুব খুশি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অভ্রর এই প্রশংসা আমার কাছে কোনো আনন্দ বয়ে আনছিল না। আমার মন তখন আকাশের কথা ভাবছিল। সে এখন তার ঘরে ফিরে গেছে। সেও হয়তো এই দিনটার শেষ হবার জন্য অপেক্ষা করছিল। সেই রাতে আমি আকাশের ঘরে গেলাম। ও তখন পোশাক পরিবর্তন করছিল। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আকাশ, আমি ফিসফিস করে বললাম, আমি আর পারছি না। ও ঘুরে দাঁড়াল। ওর চোখে গভীর প্রেম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে মনে হল এই মানুষটা ছাড়া আমার জীবন সম্পূর্ণ অর্থহীন। আমরা দুজনেই জানতাম এই ধরনের সম্পর্ক বিপজ্জনক, কিন্তু এই সম্পর্কই আমাদের বাঁচার রসদ যোগাচ্ছিল। মাসগুলো এভাবেই কাটছিল। আমাদের ভালোবাসার বাগানটা গোপনে নিবৃতে বেড়ে উঠছিল। আমি যেন অভ্রর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছিলাম। অভ্র তখনও তার কাজ আর নিজের জগৎ নিয়েই ব্যস্ত। আমার প্রতি তার উদাসীনতা ক্রমশ আমাকে আকাশের দিকে আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। আমি যেন তার কাছে একজন অস্তিত্বহীন নারী হয়ে উঠেছিলাম। আর এই অস্তিত্বহীনতার ফাঁকেই আমি খুঁজে পেয়েছিলাম আমার নতুন অস্তিত্ব, আকাশের ভালোবাসার মধ্যে। আকাশও আমার জন্য নিজেকে বদলাতে শুরু করেছিল। সে পড়াশোনা আবার শুরু করেছিল। আমি ওকে বিভিন্ন বইপত্র কিনে দিতাম। এমনকি রাতে যখন অভ্র ঘুমিয়ে পড়ত, তখন আমরা ফ্ল্যাটের এক কোণে বসে একসাথে পড়াশোনা করতাম। আমি ওকে ইংরেজি শেখাতাম। ও আমাকে তার গ্রাম্য জীবনের মজার গল্প বলত। আমাদের এই পাঠচক্রটা ছিল আমাদের একান্ত নিজস্ব জগৎ। আমাদের এই সময়টা ছিল পৃথিবীর সবচাইতে দামি সময়। আমি ওর চোখে দেখতাম এক নতুন স্বপ্ন, যা আমি নিজে ওকে দেখিয়েছিলাম। ওর জীবনেও আমি এক নতুন আলোর রেখা দেখতে পাচ্ছিলাম। তবে এই স্বপ্নের পেছনে লুকিয়েছিল এক গভীর উদ্বেগ। অভ্রর অফিসের একজন নতুন সহকর্মী, যার নাম সুজিত, মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসত। সুজিত ছিল অবিবাহিত এবং অভ্রর বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যেই। সুজিতের চোখে আমি এক অদ্ভুত কৌতূহল দেখতাম। সে যখন আসত তখন তার চোখ যেন ফ্ল্যাটের প্রতিটি কোণায় ঘুরে বেড়াত, আর আমার দিকেও তার দৃষ্টি মাঝে মাঝেই পড়ত। আমি জানতাম সুজিত খুব বুদ্ধিমান এবং পর্যবেক্ষক। তার উপস্থিতি আমার ভেতরে এক নতুন ধরনের ভয় সৃষ্টি করেছিল। একদিন সুজিত আমাদের ফ্ল্যাটে এলো। অভ্র তখন তার সাথে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আলোচনা করছিল। আমি রান্নাঘরে চা তৈরি করছিলাম, আর আকাশ ড্রয়িং রুমে তাদের জন্য জল এগিয়ে দিচ্ছিল। আমি দেখলাম সুজিত আকাশের দিকে এক ঝলক তাকাল, তারপর তার চোখ আমার দিকে চলে এলো। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। চা নিয়ে যখন ড্রয়িং রুমে গেলাম, তখন সুজিত আমার দিকে তাকিয়ে একটু হাসল। ভাবি, আপনি তো আজকাল আরও সুন্দরী হচ্ছেন। অভ্রদার মনে হচ্ছে আপনার দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। সুজিতের এই কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। অভ্র অবশ্য হেসে উড়িয়ে দিল। আরে সুজিত, কি বলছিস? ও তো সারাদিন বাড়িতেই থাকে, আর কি মনোযোগ দেব? কিন্তু আমার ভেতরে একটা কাঁটা বিঁধে গেল। সুজিত কি কিছু বুঝতে পেরেছে? ওর কথার মধ্যে কি কোনো ইঙ্গিত ছিল? আমি জানি না, কিন্তু আমার মনটা ছটপট করতে লাগল। আকাশও হয়তো সুজিতের কথাগুলো শুনেছিল। তার মুখেও আমি এক ধরনের চাপা উদ্বেগ লক্ষ্য করলাম। সেদিন রাতে অভ্র ঘুমিয়ে পড়ার পর আমি আকাশের ঘরে গেলাম। ও তখন জানালার ধারে বসে কি যেন ভাবছিল। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আকাশ, আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আকাশ, আমি সুজিতের কথাগুলো শুনে আমার খুব ভয় করছে। আকাশ আমার দিকে ঘুরে দাঁড়াল। ওর চোখে এক গভীর চিন্তা। ম্যাডাম, আমারও মনে হচ্ছে সুজিতবাবু সব কিছু লক্ষ্য করছেন। তিনি খুব সূক্ষ্মভাবে সব কিছু পর্যবেক্ষণ করেন। আমি বললাম, তাহলে কি আমরা ধরা পড়ে যাব? আমার ভয়ে গলা কেঁপে উঠল। আকাশ আমার হাতটা শক্ত করে ধরল। না ম্যাডাম, আমরা আরও সতর্ক থাকব। এই সম্পর্কটা আমি কিছুতেই হারাতে চাই না। আপনি আমার জীবন। ওর কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু মনের ভেতরে এক অদৃশ্য ভয় যেন বাসা বেঁধেছিল। সুজিতের উপস্থিতি আমাদের গোপন সম্পর্ককে আরও বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। এই ঘটনার পর আমরা আরও সতর্ক হয়ে গেলাম।
অভ্র যখন থাকত তখন আমরা একে অপরের থেকে এতটা দূরে থাকতাম যে কেউ দেখেও কিছু বোঝার উপায় ছিল না। আমাদের কথা বলাও কমে গেল। আমাদের ভালোবাসা তখন শুধু চোখের ভাষায় নীরবতার গভীরে লুকিয়ে থাকত। আমি জানি এই ধরনের জীবন যাপন খুব কষ্টের, কিন্তু এই কষ্টটুকু সয়ে নেওয়ার সাহস আমার ছিল, কারণ এই ভালোবাসাটুকু আমার কাছে ছিল আমার বাঁচার অক্সিজেন। কয়েক মাস পর সুজিত আবার আমাদের ফ্ল্যাটে এলো। এবার সে একা, অভ্র তখন অফিসে। সুজিত আমার সাথে গল্প করতে লাগল। তার অথার মধ্যে আমি এক ধরনের ইঙ্গিত বোঝার চেষ্টা করছিলাম। সে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করল, যেমন, ভাবি, অভ্রদা তো খুব ব্যস্ত থাকেন, আপনার একা লাগে না? আমি সাবধানে উত্তর দিলাম, না না, একা লাগবে কেন, আমি তো বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকি। সুজিত একটু হাসল, সেটা ঠিক, তবে মাঝে মাঝে একটু বাইরে যাওয়া উচিত। অভ্রদার সাথে আপনার বোঝাপড়া কেমন? তার প্রশ্নগুলো আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। আমি জানি না সে কি জানতে চাইছে। আমি কথার মোড় ঘুরিয়ে দিলাম, সুজিত, তোমার বিয়ে করবে না? অভ্রর সাথে তুমিও তো সারাদিন কাজ করো। সুজিত হেসে উঠল, আমার কথা ছাড়ুন ভাবি, আমি একা মানুষ, আমার এসব ঝামেলার দরকার নেই। সুজিত সেদিন অনেকক্ষণ রইল। আকাশ তখন বাইরে গাড়ি পরিষ্কার করছিল। আমি যখন রান্নাঘরে সুজিতের জন্য স্ন্যাক্স তৈরি করছিলাম তখন সে আমার পেছনে এসে দাঁড়াল। আমি চমকে উঠলাম, আরে সুজিত, তুমি এখানে? সে আমার খুব কাছে চলে এলো। ভাবি, একটা কথা বলি, অভ্রদা আপনার যোগ্য নয়। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সুজিত কি সত্যি কিছু জানে, নাকি সে শুধু আন্দাজ করছে? আমি নিজেকে সামলে নিলাম, কি বলছো সুজিত, অভ্র আমার স্বামী। সুজিত আরও কাছে এসে আমার হাতটা ধরল। আমি জানি ভাবি, আপনার ভেতরে কি চলছে। আমি আপনার চোখে এক ধরনের শূন্যতা দেখেছি যা অভ্রদা পূরণ করতে পারছে না। আমি আপনার জন্য ভালো কিছু চাই। আমি তার হাত ছাড়িয়ে নিলাম, সুজিত, তুমি ভুল বুঝছ, আমি অভ্রকে ভালোবাসি। সুজিত হেসে উঠল, সত্যি, আপনার চোখের ভাষা কিন্তু অন্য কথা বলছে। সেই মুহূর্তে আকাশ রান্নাঘরে ঢুকল। ও সুজিতকে দেখেই থমকে গেল। সুজিত আমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়াল। আকাশ জিজ্ঞেস করল, কিছু লাগবে স্যার? সুজিত হাসল, না আকাশ, সব ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আকাশ চলে যাওয়ার পর সুজিত আমার দিকে তাকাল। আমি জানি ভাবি, আপনি কি লুকানোর চেষ্টা করছেন, আমি ভুল বলছি না। তার চোখে এক ধরনের কুটিল হাসি ছিল যা আমার মনকে অস্থির করে তুলল। আমি ভয়ে সিটিয়ে গেলাম। এই মানুষটা আমাদের সম্পর্কের জন্য একটা বড় বিপদ হতে চলেছে। সেই দিনের পর থেকে সুজিতের সাথে আমার কথা বলার ধরনটাই পাল্টে গেল। আমি তাকে এড়িয়ে চলতে শুরু করলাম। অভ্রর সাথে যখন সে থাকত তখন আমি নিজেকে গুটিয়ে নিতাম। আকাশও সুজিতের ব্যাপারে আরও বেশি সতর্ক হয়ে গেল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম সুজিত আমাদের উপর নজর রাখছে। আকাশের মনেও সুজিতের ব্যাপারে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। ম্যাডাম, আমার মনে হয় সুজিতবাবু আমাদের ওপর নজর রাখছেন, তার কথাগুলো কেমন যেন। আমি বললাম, হ্যাঁ আকাশ, আমি নিজেও এটা অনুভব করছি। এখন আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তেই এখন এক অদৃশ্য ভয় ঘিরে থাকত। সেই ভালোবাসা, সেই উষ্ণতা, সেই হাসি, সব কিছুর পেছনে লুকিয়ে থাকত এক গভীর উদ্বেগ। এই উদ্বেগ আমাদের সম্পর্ককে আরও বেশি ভঙ্গুর করে তুলেছিল। আমরা যেন এক দড়ি টানার খেলায় মত। আমি হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ, সব ঠিক ছিল, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। অভ্রর আসার সাথে সাথেই আমাদের স্বপ্নের জগৎটা যেন ভেঙে গেল। আকাশ আবার তার পেশাদারি আচরণে ফিরে গেল। আমাদের ভালোবাসা আবার গোপন জগতে লুকিয়ে গেল। কিন্তু এই এক সপ্তাহ আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা আর শুধু লুকিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সম্পর্কটা এক নতুন মোড় নেবে। আমরা যেন এক অন্যরকম ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাদের ফ্ল্যাটে বেড়াতে এলেন। তারা কয়েক সপ্তাহ থাকবেন বলে জানালেন। তাদের উপস্থিতি আমাদের জন্য ছিল এক নতুন ধরনের চাপ। তাদের সামনে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হতো। আমার শাশুড়ি খুব তীক্ষ্ণ দৃষ্টির মহিলা ছিলেন। তিনি সব কিছু খুঁটিয়ে দেখতেন আর প্রায়শই আমাকে নানা রকম প্রশ্ন করতেন।
শাশুড়ি আসার পর আমি আর আকাশ একে অপরের থেকে আরও বেশি দূরে থাকতে শুরু করলাম। আমাদের ভালোবাসা তখন শুধু গভীর চোখের ভাষা বা মৃদু স্পর্শের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল। শাশুড়ি আমার দিকে তাকিয়ে মাঝে মাঝেই বলতেন, রিতা, তোমার আজকাল কেমন যেন পরিবর্তন দেখছি, তুমি কি কিছু লুকোচ্ছ? আমি ঘাবড়ে গিয়ে বলতাম, না শাশুড়িমা, কি বলছেন, আমি কি লুকাবো? একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম আর আমার শাশুড়ি বারান্দায় বসে পত্রিকা পড়ছিলেন। আকাশ তখন রান্নাঘরে আমাকে সাহায্য করছিল। আমি হয়তো কিছু একটা তাকে দেখিয়ে দিচ্ছিলাম আর সে আমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। হঠাৎ শাশুড়ি রান্নাঘরের দরজার দিকে তাকালেন। আমি দ্রুত সরে গেলাম। শাশুড়ি আমার দিকে এক ঝলক তাকালেন, কিন্তু কিছু বললেন না। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো আমাদের ঘনিষ্ঠতাটা লক্ষ্য করেছেন। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। সেই দিনের পর থেকে শাশুড়ি আমার প্রতি আরও বেশি সতর্ক হয়ে উঠলেন। তিনি প্রায়শই আকাশের কাজের ব্যাপারে প্রশ্ন করতেন বা তার সম্পর্কে জানতে চাইতেন। এই ছেলেটা কোথা থেকে এসেছে, ওর পরিবারে কে কে আছে, ওর কি কোনো বান্ধবী নেই? তার এই প্রশ্নগুলো আমার মনে এক গভীর ভয় সৃষ্টি করত। আমি জানতাম আমার শাশুড়ি যদি কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জেনে যান তাহলে সব শেষ হয়ে যাবে। আকাশও শাশুড়ির উপস্থিতি অনুভব করতে পারছিল। সে তার কাজগুলো আরও বেশি সতর্কতার সাথে করত। তার মুখের হাসিটা যেন আরও বেশি মলিন হয়ে গিয়েছিল। আমি তাকে কিছু বলতে পারতাম না, কারণ শাশুড়ির তীক্ষ্ণ নজর আমাদের ওপর ছিল। এক সপ্তাহ পর আমার শাশুড়ি আমার স্বামীকে বললেন, অভ্র, তোমার এই কাজের ছেলেটা কেমন যেন, ওর মতিগতি আমার ভালো লাগছে না, আমি চাই তুমি ওকে বাদ দিয়ে অন্য কাউকে রাখো। অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মা, আকাশ তো খুব ভালো কাজ করে, ওর তো কোনো অভিযোগ নেই। শাশুড়ি বললেন, না অভ্র, আমার মন বলছে কিছু একটা গণ্ডগোল আছে, তুমি আমার কথা শোনো। শাশুড়ির এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আকাশকে যদি চলে যেতে হয় তাহলে আমার কি হবে? আমি অভ্রর দিকে অসহায় চোখে তাকালাম। অভ্র অবশ্য তার মায়ের কথা খুব একটা পাত্তা দিল না। মা, তুমি বেশি ভাবছ, আকাশ খুবই বিশ্বস্ত ছেলে। কিন্তু শাশুড়ি জেদ ধরলেন। তিনি অভ্রকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন যে বাড়ির ভেতরে একজন যুবককে এত স্বাধীনতা দেওয়া ঠিক নয়। অভ্র অবশ্য তার মায়ের কথা মানতে চাইল না। সে বলল, মা, তুমি এই সব নিয়ে চিন্তা করো না, আমি সব দেখব। যদিও অভ্র তার মায়ের কথা শোনেনি, তবুও আমার ভেতরে এক গভীর ভয় বাসা বেঁধেছিল। আমি জানি শাশুড়ির সন্দেহটা একদিন সত্যি হবে। এই সম্পর্কটা আর বেশিদিন গোপন থাকবে না। আকাশকে হারানোর ভয়টা আমাকে অস্থির করে তুলেছিল। আমি ওকে ছাড়া আমার জীবনটা কল্পনাও করতে পারতাম না। সেই রাতে আমি আকাশের ঘরে গেলাম। ও জানত আমার কি হচ্ছে। আমি ওর হাতটা ধরলাম। আকাশ, শাশুড়িমা তোমাকে নিয়ে সন্দেহ করছেন, তিনি চান তুমি চলে যাও। আকাশ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে আমি এক গভীর কষ্ট দেখতে পেলাম। আমি জানি ম্যাডাম, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। ওর এই কথাগুলো আমার বুকে এক অদ্ভুত সাহস জোগাল। আমরা দুজনেই জানতাম এখন আমাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু আমাদের ভালোবাসাটা এতটাই তীব্র ছিল যে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ছিলাম। একদিন দুপুরে অভ্র অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। তার মুখটা খুব গম্ভীর ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অভ্র, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? অভ্র আমার দিকে এক ঝলক তাকালো, তারপর সোফায় বসে পড়ল। তার হাতে একটা ফোন ছিল। রিতা, অভ্রর গলাটা ছিল অস্বাভাবিক গম্ভীর। সুজিত আমাকে কিছু কথা বলেছে। তার এই কথাগুলো শুনে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগল। কি কথা? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। অভ্র আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকাল। সে আমাকে বলেছে, তুমি নাকি আজকাল খুব বদলে গেছ, তুমি নাকি ওর দিকে বেশি মনোযোগ দিচ্ছ। এমনকি সে আরও বলেছে। অভ্র থেমে গেল। তার চোখগুলো আমার দিকে ছিল, যেন সে আমার ভেতরে সব কিছু দেখতে চাইছে। সে নাকি তোমাকে আকাশের সাথে ঘনিষ্ঠভাবে দেখেছে। অভ্রর এই কথাগুলো শুনে আমি যেন স্তম্ভিত হয়ে গেলাম। আমার সব ভয় যেন সত্যি হয়ে দেখা দিল। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অভ্র উঠে এসে আমার সামনে দাঁড়াল। এটা কি সত্যি রিতা? তুমি কি আকাশের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছ?
তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, অবিশ্বাস, হতাশা। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমার পৃথিবীটা যেন ভেঙে পড়ছে। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। অভ্র আমার হাতটা শক্ত করে ধরল। বলো রিতা, এটা কি সত্যি? ওর কথায় এক অদ্ভুত চাপ ছিল। আমি জানি মিথ্যে বললে আরও বড় বিপদ হবে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ অভ্র, এটা সত্যি। আমার কথা শুনে অভ্র যেন আরও বেশি হতবাক হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাতটা ছেড়ে দিল আর পেছনে সরে গেল। বিশ্বাস করতে পারছি না রিতা, তুমি এমনটা করতে পারো? আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা? তার গলাটা ছিল বেদনায় ভারাক্রান্ত। আমি কাঁদতে কাঁদতে বললাম, বিশ্বাস করো অভ্র, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি, কিন্তু আমার জীবনটা এত শূন্য ছিল, এত একাকী ছিল। তোমার কাছে আমি কোনো ভালোবাসা পাইনি, কোনো উষ্ণতা পাইনি। আমি বাঁচতে পারছিলাম না। অভ্র হাসল, এক তিক্ত হাসি। ভালোবাসা পাওনি? আমি তোমাকে এই সুন্দর ফ্ল্যাট দিয়েছি, সব ধরনের সুখ দিয়েছি, তোমার কোনো অভাব রাখিনি। এটাই কি ভালোবাসা নয়? আমি বললাম, শুধু এগুলোই ভালোবাসা নয় অভ্র, আমি মানসিক সমর্থন চেয়েছিলাম, একটু সময় চেয়েছিলাম, একটু মনোযোগ চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কিছুই দাওনি। আমাদের কথা বলার শব্দ শুনে আকাশ রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে অভ্রকে দেখে থমকে গেল। অভ্র আকাশের দিকে তাকাল, তার চোখ দুটোতে আগুন জ্বলছিল। তুমি? অভ্র চিৎকার করে বলল, তুমি আমার বাড়িতে এসে আমার সাথে এমনটা করতে পারলে? তুমি এক নগণ্য কাজের লোক হয়ে আমার স্ত্রীর সাথে সম্পর্ক করে তুলেছ? আকাশ কোনো কথা বলল না। সে শুধু আমার দিকে একবার তাকাল। তার চোখে এক গভীর যন্ত্রণা। অভ্র আকাশের দিকে এগিয়ে গেল আর তার কলার চেপে ধরল। আজ আমি তোমাকে মেরেই ফেলব। তোমার সাহস কত বড় যে তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছ? আমি অভ্রকে থামানোর চেষ্টা করলাম। না অভ্র, ওর কোনো দোষ নেই, দোষটা আমার। আমি ওকে ভালোবাসতাম। আমার কথা শুনে অভ্র আরও বেশি রেগে গেল। সে আকাশকে ধাক্কা মেরে ফেলে দিল। আকাশ মেঝেতে পড়ে গেল। অভ্র তার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমি তাকে থামিয়ে দিলাম। ওকে কিছু করো না অভ্র, তুমি যদি ওকে কিছু করো তাহলে আমি নিজেও বাঁচব না। আমার এই কথা শুনে অভ্র যেন আরও বেশি অবাক হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে এক গভীর অবিশ্বাস। তুমি ওকে এত ভালোবাসো যে আমার সামনে দাঁড়িয়ে বলছো তুমি ওর জন্য মরতেও পারো? তোমার লজ্জা করে না? আমি কাঁদতে কাঁদতে বললাম, লজ্জা? অভ্র, আমি ৮ বছর ধরে এই ফ্ল্যাটের ভেতরে একা একা মরেছি। আমার কোনো লজ্জা নেই। আমি ওকে ভালোবাসি আর আমি ওর সাথে থাকতে চাই। আমার এই ঘোষণা অভ্রকে যেন স্তম্ভিত করে দিল। সে আমার দিকে তাকিয়ে রইল যেন সে আমাকে চিনতে পারছে না। অভ্র অনেকক্ষণ নীরব রইল। তারপর সে আকাশের দিকে তাকাল। আকাশ তখন মেঝেতে বসেছিল। তুমি, কালকের মধ্যেই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে আমি আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। তার কথায় এক দৃঢ়তা ছিল যা আমি জানতাম সে মানতে বাধ্য হবে। আমি চিৎকার করে বললাম, না অভ্র, ও কোথাও যাবে না। ও যদি যায় আমিও ওর সাথে যাব। অভ্র আমার দিকে তাকাল। তুমি কি পাগল হয়ে গেছ রিতা? তুমি কি জানো না তুমি কি বলছো? আমি বললাম, আমি জানি অভ্র, আমি যা বলছি তা আমি মন থেকে বলছি। অভ্র হতাশ হয়ে সোফায় বসে পড়ল। সে মাথা নিচু করে রইল। আমি জানি তার এই আঘাতটা অনেক বড়। সে হয়তো ভাবতেও পারেনি যে তার স্ত্রী এমনটা করতে পারে। কিছুক্ষণ পর সে মাথা তুলল। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি। ঠিক আছে রিতা, তুমি যদি ওকে এত ভালোবাসো আর ওর সাথে থাকতে চাও তাহলে আমি তোমাদের বাধা দেব না। তার গলাটা ছিল অনেক শান্ত, কিন্তু তার কথার মধ্যে এক গভীর হতাশা ছিল। কিন্তু তুমি মনে রেখো রিতা, এই সিদ্ধান্তের পরিণতি তোমাকে একাই ভোগ করতে হবে। আমি আকাশের দিকে তাকালাম। ও উঠে দাঁড়িয়েছিল। ওর চোখগুলো আমার দিকে ছিল। ওর মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, প্রেম, ভয় আর এক ধরনের বিজয়। আমি জানি এই মুহূর্তটা আমাদের জীবনের এক নতুন শুরু। সেই রাতে অভ্র আর আমার মধ্যে কোনো কথা হয়নি। সে নিজের ঘরে চলে গিয়েছিল আর আমি আকাশের সাথে তার ঘরে গিয়েছিলাম। আমরা দুজনেই জানতাম এই রাতটা আমাদের জীবনের এক টার্নিং পয়েন্ট।
পরের দিন সকালে অভ্র অফিস চলে যাওয়ার পর আমি আর আকাশ আমাদের জিনিসপত্র এই প্রশ্নগুলো আমাকে প্রায়শই কষ্ট দিত, কিন্তু যখন আকাশ ঘরে ফিরত ওর মুখের হাসিটা দেখে আমার সব কষ্ট দূর হয়ে যেত। ও আমাকে বলতো, চিন্তা করবেন না ম্যাডাম, আমি কাজ খুঁজে বের করবই, আমরা একদিন অনেক বড় হব। ওর এই কথাগুলো আমাকে সাহস দিত। আমি জানতাম এই মানুষটা আমাকে কখনো একা ছেড়ে দেবে না। আকাশ নানা ধরনের কাজ খুঁজতে লাগল। সে গাড়ির মেকানিকের দোকানে কাজ নিল, মাঝে মাঝে ডেলিভারি বয় হিসাবেও কাজ করত। তার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগত। আমি নিজেও কিছু কাজ করার চেষ্টা করছিলাম। আমি ছোট বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করলাম আর অনলাইনে কিছু হাতের কাজ শেখার চেষ্টা করছিলাম, যাতে সেগুলোকে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারি। আমাদের ভালোবাসাটা এই কঠিন সময়ে আরও বেশি দৃঢ় হয়ে উঠল। আমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি ছিলাম। যখন কেউ হতাশ হয়ে পড়ত, অন্যজন তাকে সাহস দিত। আমরা একে অপরের পাশে থাকতাম আর জানতাম এই পথটা আমাদের দুজনকেই একসাথে চলতে হবে। কিছু মাস পর আমরা একটি ছোট ভাড়া বাড়িতে উঠলাম। সেটা ফ্ল্যাট ছিল না, এক কামরার একটি বাড়ি, কিন্তু সেটা ছিল আমাদের নিজেদের জায়গা। আমরা নিজেদের হাতে বাড়িটা সাজালাম, অল্প কিছু জিনিসপত্র কিনলাম আর আমাদের ছোট সংসারটা শুরু করলাম। আমার কাছে সেই ছোট ঘরটা ছিল আমার 7 রাজার ধন। এখানে কোনো বিলাসিতা না থাকলেও এখানে ছিল ভালোবাসা, শান্তি আর আকাশ। একদিন বিকেলে আমরা আমাদের নতুন বাড়িতে বসেছিলাম। আকাশ আমার হাতটা ধরে বলল, ম্যাডাম, আজ আমার খুব ভালো লাগছে, আমরা নিজেদের একটা জায়গা তৈরি করতে পেরেছি। আমি ওর দিকে তাকালাম। ওর মুখে ছিল এক অদ্ভুত পরিতৃপ্তি। হ্যাঁ আকাশ, এটা আমাদের নিজেদের ঘর। কিন্তু এই সুখের পেছনেও ছিল এক কালো মেঘ। অভ্র আমার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল। সে আমার বাপের বাড়িতে ফোন করেছিল, আমার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ রাখিনি। আমি জানতাম সে আমাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি আর ফিরতে চাইনি। আমার নতুন জীবন, আমার নতুন ভালোবাসা, এটাই আমার কাছে সব ছিল। তবে সমাজের চোখে আমাদের সম্পর্কটা ছিল এখনও এক নিষিদ্ধ প্রেম। আমাদের প্রতিবেশী যারা আমাদের এই সম্পর্কটা জানত, তারা আমাদের দিকে বাঁকা চোখে তাকাত। কিছু লোক কানাঘুষা করত, কিছু লোক আমাদের এড়িয়ে চলত। আমি জানতাম সমাজ আমাদের এই সম্পর্ককে কোনোদিন মেনে নেবে না, কিন্তু আমার কাছে সমাজের চেয়ে আমার ভালোবাসাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। আকাশ আমাকে সবসময় বলতো, ম্যাডাম, আপনি এসব মানুষের কথা চিন্তা করবেন না, আমরা নিজেদের মতো বাঁচব। ওর এই কথাগুলো আমাকে শক্তি দিত। আমি জানতাম এই মানুষটা আমাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারবে। একবার আকাশের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড জ্বর আর সর্দি কাশি। আমি খুব ভয় পেয়েছিলাম। আমাদের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না যে ভালো ডাক্তার দেখাবো। আমি নিজেও সেবা করলাম। রাত জেগে ওর কপালে জলপট্টি দিলাম, গরম দুধ তৈরি করে দিলাম। আমার মনে হচ্ছিল ও যেন আমার সন্তান। ওর সুস্থ হবার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। 2 দিন পর আকাশ একটু সুস্থ হল। ও আমার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত কষ্ট করছেন, আমার খুব খারাপ লাগছে। আমি ওর হাতটা ধরলাম। কি বলছো আকাশ, তুমি আমার শখ, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। ওর চোখে আমি এক গভীর ভালোবাসা দেখতে পেলাম। এই ঘটনার পর আমাদের সম্পর্কটা যেন আরও বেশি মজবুত হয়ে উঠল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসাটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা এক গভীর আত্মিক সম্পর্ক যা যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করতে পারে। আকাশ তার কাজের ক্ষেত্রেও খুব উন্নতি করতে শুরু করল। তার সততা আর পরিশ্রমের কারণে তার মালিক তাকে খুব বিশ্বাস করত। সে ধীরে ধীরে আরও ভালো বেতনের কাজ পেতে শুরু করল। আমাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করল। আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম যে একদিন আমরা আমাদের নিজেদের একটি দোকান খুলব, যেখানে আমি আমার হাতের কাজগুলো বিক্রি করব আর আকাশ তার অন্যান্য ব্যবসা করবে। আমাদের এই নতুন জীবনটা ছিল সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি করা। এখানে কোনো জাঁকজমক ছিল না, ছিল শুধু ভালোবাসা আর পারস্পরিক নির্ভরতা।
অভিজ্ঞতা। আমি যেন নতুন করে বাঁচতে শিখেছিলাম। আমার মুখে সবসময় হাসি থাকত, যা অভ্রর সাথে থাকার সময় আমি কখনো অনুভব করিনি। কিন্তু এক রাতে আমার জীবনে এক নতুন বিপদ এলো। অভ্রর এক পুরনো কর্মচারী, যার নাম রতন, সে আমাদের বাড়ির ঠিকানা খুঁজে বের করল। রতন অভ্রকে আমাদের ঠিকানা জানিয়েছিল। রতন একদিন আমাদের বাড়িতে এসে হাজির হল। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। রতন, তুমি এখানে? রতন আমার দিকে এক অদ্ভুত চোখে তাকালো। ম্যাডাম, অভ্রবাবু আপনার সাথে কথা বলতে চান। তিনি আপনাকে ফিরিয়ে নিতে চান। আমি বললাম, না রতন, আমি আর ফিরব না। অভ্রকে বলো আমি ভালো আছি। রতন হাসল, এক কুটিল হাসি। কিন্তু ম্যাডাম, অভ্রবাবু আপনাকে এভাবে ছেড়ে দেবেন না। তিনি আপনার জন্য অনেক কিছু করেছেন। আমি জানি অভ্র আমাকে ফিরিয়ে নিতে চাইবে, কিন্তু আমার মন আর ফিরতে রাজি ছিল না। রতন চলে যাওয়ার পর আমি খুব ভয় পেয়েছিলাম। আমি আকাশের কাছে গেলাম। আকাশ, রতন এসেছিল, অভ্র আমার খোঁজ পেয়েছে। আকাশের মুখেও আমি এক ধরনের উদ্বেগ লক্ষ্য করলাম। চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনাকে অভ্রবাবুর কাছে ফিরে যেতে দেব না। ও আমার হাতটা শক্ত করে ধরল। আমরা দুজনেই জানতাম এবার অভ্র সরাসরি আমাদের মুখোমুখি হবে। পরের দিন সকালেই অভ্র আমাদের বাড়িতে এলো। তার সাথে ছিল আরও কয়েকজন লোক। আমি অভ্রকে দেখে অবাক হলাম। তার মুখটা খুব গম্ভীর ছিল। রীতা, অভ্রর গলাটা ছিল দৃঢ়। আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। তুমি আমার স্ত্রী। তুমি এমন একজন কাজের লোকের সাথে থাকতে পারো না। আমি বললাম, আমি তোমার স্ত্রী ছিলাম অভ্র, কিন্তু এখন আমি তোমার স্ত্রী নই। আমি আকাশের সাথে থাকতে চাই। অভ্র হাসল, এক তিক্ত হাসি। তুমি কি জানো না রীতা, তুমি কি বলছো? সমাজ তোমাকে কোনোদিন মেনে নেবে না। তুমি কলঙ্কিনী হবে। আমি বললাম, আমি সমাজকে পরোয়া করি না অভ্র, আমি আমার ভালোবাসাকে পরোয়া করি। অভ্র রেগে গেল। সে আকাশের দিকে তাকালো। তুমি তুমি আমার স্ত্রীকে ভুল পথে চালিত করছো? তোমার সাহস কত বড়! আকাশ অভ্রর সামনে এসে দাঁড়ালো। স্যার, ম্যাডাম নিজের ইচ্ছায় আমার সাথে এসেছেন। আমি তাকে জোর করিনি। তিনি আমার সাথে ভালো আছেন। অভ্র আকাশের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা মারতে চাইল, কিন্তু আকাশ পিছিয়ে গেল। অভ্র তার সাথে আসা লোকদের দিকে তাকালো। ওকে আর এই মেয়েটাকে আলাদা করো। এই মেয়েটা আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। তার লোকেরা আমার দিকে এগিয়ে আসছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি চিৎকার করে বললাম, না, আমি যাব না। আকাশ আমাকে রক্ষা করার চেষ্টা করল। সে অভ্র লোকদের সাথে লড়াই করতে শুরু করল, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল। আকাশ একা তাদের সাথে পেরে উঠছিল না। আমি দেখলাম তারা আকাশকে মারধর করছে। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আমি চিৎকার করে কাঁদছিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনটা যেন এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। আমার ভালোবাসা, আমার স্বপ্ন, সব কিছু যেন এক লম্বায় শেষ হয়ে যাচ্ছে। আমি অভ্রর কাছে গিয়ে তার পা ধরলাম। প্লিজ অভ্র, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। অভ্র আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত বিজয়। যদি ওকে ছাড়তে চাও, তাহলে তুমি আমার সাথে যাবে, নয়তো ওকে আমি মেরেই ফেলব। আমি অসহায় হয়ে আকাশের দিকে তাকালাম। ও তখন মার খেয়ে মেঝেতে পড়েছিল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি জানি এই মুহূর্তে আমার কাছে কোনো উপায় নেই। আকাশকে রক্ষা করার জন্য আমাকে যে কোনো কিছু করতে হবে। আমি বললাম, ঠিক আছে অভ্র, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি ওকে ছেড়ে দাও। আমার কথা শুনে অভ্র হাসল। সে তার লোকদের থামিয়ে দিল। তারা আকাশকে ছেড়ে দিল। আকাশ মেঝেতে পড়ে রইল। আমি তার কাছে ছুটে গেলাম। আকাশ, তোমার কিছু হয়নি তো? আকাশ আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক গভীর যন্ত্রণা আর হতাশা। আমি জানি ও আমাকে হারাতে রাজি ছিল না, কিন্তু আমি ওর জীবন বাঁচাতে চেয়েছিলাম। অভ্র আমার হাতটা ধরল। চলো রীতা, তুমি তোমার জিনিসপত্র গোছাও। আমার মনে হচ্ছিল আমি যেন এক মৃত মানুষ। আমার ভেতরের সব কিছু যেন মরে গেছে। আমি জানি এই সিদ্ধান্তটা আমার জন্য কত বড় কষ্টের, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি অভ্রর সাথে ফিরে যেতে বাধ্য হলাম। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কালো দিন। আমি আমার ভালোবাসার স্বপ্ন, আমার সব কিছু হারিয়ে ফিরে এসেছিলাম এক পুরনো জীবনে, যা আমার কাছে ছিল এক কারাগার। অভ্র আমাকে ফ্ল্যাটে ফিরিয়ে আনল। সে আমার দিকে কোনো কথা বলল না। আমি নিজের ঘরে গেলাম আর
দরজা বন্ধ করে দিলাম। আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল। আমি জানতাম আকাশকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। আমাদের ভালোবাসার গল্পটা অসমাপ্ত রয়ে গেল। আমি শুধু তার জন্য প্রার্থনা করতে লাগলাম, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। আমার মনে হতো আমি যেন এক বিশ্বাসঘাতক। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে ছেড়ে যাব না, কিন্তু আমি পারিনি। অভ্রর সাথে আমার সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠল। সে আমার প্রতি আরও বেশি উদাসীন হয়ে গেল, আর আমি তার প্রতি আরও বেশি ঘৃণা অনুভব করতে লাগলাম। আমাদের ফ্ল্যাটটা আবার আমার কাছে এক বন্দিশালা মনে হতে লাগল। আমার জীবনটা আবার সেই শূন্যতায় ভরে গেল, যা থেকে আমি আকাশের হাত ধরে বেরিয়ে এসেছিলাম। কিছুদিন পর অভ্র আমাকে ডিভোর্সের প্রস্তাব দিল। সে বলল, রিতা, আমাদের সম্পর্ক আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি তোমাকে মুক্তি দিতে চাই। তার কথা শুনে আমি অবাক হলাম। আমি জানতাম সে আমাকে সহজে মুক্তি দেবে না, কিন্তু সে কেন এমনটা বলল? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি আমাকে মুক্তি দিতে চাও? অভ্র বলল, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর আমিও তোমাকে ভালোবাসতে পারছি না। এই সম্পর্কটা শুধু আমাদের দুজনকে কষ্ট দিচ্ছে। তুমি আকাশের কাছে ফিরে যাও। অভ্রর কথা শুনে আমার মনে এক মিশ্র অনুভূতি হল। একদিকে আনন্দ, কারণ আমি আবার আকাশের কাছে ফিরে যেতে পারব। অন্যদিকে ভয়, কারণ আমি জানি না আকাশ আমাকে আবার মেনে নেবে কিনা। আমি বললাম, তাহলে তুমি আমাকে ডিভোর্স দাও। অভ্র আর কোনো কথা বলল না। সে তার উকিলের সাথে কথা বলল, আর কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে গেল। ও বলল, আমি আপনার জীবন বাঁচাতে চেয়েছিলাম ম্যাডাম। আমি চাইনি যে আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। সেই দিনটা ছিল আমার জীবনের এক নতুন শুরু। আমরা দুজনেই জানতাম এই পথটা আমাদের জন্য সহজ হবে না, কিন্তু আমাদের ভালোবাসাটা এতটাই তীব্র ছিল যে আমরা যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করতে প্রস্তুত ছিলাম। আমরা আবার একসাথে জীবন শুরু করলাম। এবার আর কোনো লুকোচুরি ছিল না। আমরা আমাদের ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করেছিলাম। সমাজ হয়তো আমাদের মেনে নেয়নি, কিন্তু আমরা একে অপরকে মেনে নিয়েছিলাম। আমরা আবার সেই ছোট ভাড়া বাড়িতে ফিরে গেলাম। আকাশ আবার তার কাজ শুরু করল, আর আমি টিউশন আর হাতের কাজ নিয়ে ব্যস্ত রইলাম। আমাদের ভালোবাসাটা ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা একে অপরের পাশে থাকতাম, একে অপরকে সাহস দিতাম। আমাদের জীবনে হয়তো অনেক বিলাসিতা ছিল না, কিন্তু আমাদের জীবনে ছিল ভালোবাসা, শান্তি আর আনন্দ। কিছু বছর পর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমাদের বিয়েটা ছিল খুব সাদামাটা। আমাদের কিছু বন্ধু আর কিছু শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। অভ্র বা আমার পরিবারের কেউ আমাদের বিয়েতে আসেনি, কিন্তু আমাদের কাছে সেটাই ছিল সবথেকে আনন্দের দিন। আমরা একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করেছিলাম। আমাদের বিয়েটা ছিল সমাজের চোখে এক নীরব প্রতিবাদ। আমরা দেখিয়েছিলাম যে ভালোবাসা কোনো সামাজিক বন্ধন বা স্ট্যাটাসের ওপর নির্ভরশীল নয়। ভালোবাসা শুধু দুটি মানুষের হৃদয়ের মধ্যে সম্পর্ক। আজ আমি আকাশের স্ত্রী রিতা। আমাদের একটি ছোট বাচ্চা আছে, যার নাম আমাদের ভালোবাসার প্রতীক। আকাশ এখন একজন সফল ব্যবসায়ী। সে তার নিজের ব্যবসা শুরু করেছে, আর আমি একজন সফল শিক্ষক। আমাদের জীবনটা এখন অনেক সুখী। আমি জানি আমার এই গল্পটা শুনে অনেকে আমাকে ভুল বুঝবেন, অনেকে আমাকে ছি ছি করবেন, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনের পথটা এমন অপ্রত্যাশিত মোড় নেবে তা আমি নিজেও কখনো ভাবিনি। আমি শুধু আমার ভালোবাসাকে অনুসরণ করেছি, আর সেই ভালোবাসাই আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এখন সমাজের সব সমালোচনাকে উপেক্ষা করে মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমার কাছে আমার ভালোবাসাই সব। আমি জানি আকাশ আমাকে কখনো ছেড়ে যাবে না। সে আমার জীবন, আমার স্বপ্ন, আমার সব কিছু। এই গল্পটি যখন আমি আমাদের চ্যানেলে পাঠাই, তখন আমার মনে হয়েছিল হয়তো আমার মতো আরও অনেক রিতা তাদের জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। হয়তো তাদের অনেকেই সাহস করে নিজেদের ভালোবাসাকে প্রকাশ করতে পারছেন না। আমার গল্পটা হয়তো তাদের জন্য একটা অনুপ্রেরণা হবে। আমার জীবনটা এখন পরিপূর্ণ। আকাশের ভালোবাসা আর আমার সন্তানের হাসি, এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমি আজ আর সেই নিঃসঙ্গ রিতা নই। আমি এখন এক সুখী নারী, যে নিজের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে পেরেছে। আমি জানি জীবনের পথটা সবসময় মসৃণ হয় না।
অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু যদি আপনার পাশে আপনার ভালোবাসার মানুষটা থাকে তাহলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আমি বিশ্বাস করি ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। এই গল্পটা রীতা আপা যখন আমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন তখন তার প্রতিটি শব্দে ছিল এক গভীর আবেগ আর সত্যতা। তিনি চেয়েছিলেন তার এই গল্পটা যেন মানুষের কাছে পৌঁছায়, যাতে সমাজের চোখে ভালোবাসার সংজ্ঞাটা শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং হৃদয় থেকে উৎসারিত বিশুদ্ধ ভালোবাসাকে যেন সবাই স্বীকৃতি দিতে শেখে। রীতা আপা আমাদের বলেছেন তার জীবনের এই কঠিন পথচলা তাকে শিখিয়েছে যে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হল নিজের হৃদয়ের কথা শোনা। সমাজের ভয় বা লোকলজ্জা অনেক সময় আমাদের সত্যিকারের সুখ থেকে বঞ্চিত করে, কিন্তু একবার যদি আমরা নিজেদের ভেতরের সাহসটাকে খুঁজে বের করতে পারি তাহলে জীবনের কোনো বাধাই আর বাধা থাকে না। আমরা যারা এই চ্যানেলে তার গল্পটা শুনছিলাম তাদের অনেকেরই চোখে জল এসে গিয়েছিল। রীতা আপার এই গল্পটা শুধু একটি প্রেম কাহিনী ছিল না, এটি ছিল আত্মসম্মান আর আত্ম উপলব্ধির এক অসাধারণ যাত্রা। তিনি তার জীবনের এক কঠিন সময়ে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হয়তো অনেকের কাছে অগ্রহণীয় মনে হতে পারে, কিন্তু তার এই সিদ্ধান্তই তাকে এক নতুন দিগন্তের পথে নিয়ে গিয়েছিল, যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন প্রকৃত সুখ আর শান্তি। দর্শকবৃন্দ, রীতা আপার এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা একটি জটিল এবং বহুস্তরীয় অনুভূতি। এটি শুধু দুটি দেহের মিলন নয়, এটি দুটি আত্মার বন্ধন। সামাজিক প্রথা বা লোকলজ্জা অনেক সময় এই আত্মিক বন্ধনকে আড়াল করে রাখতে চায়, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো দমন করা যায় না। রীতা আপা তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে যখন ভালোবাসা সত্যি হয় তখন তা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জয়ী হয়। রীতা আপা এখন তার স্বামী আকাশ এবং তাদের সন্তানকে নিয়ে একটি সুখী জীবন কাটাচ্ছেন। তিনি আমাদের জানিয়েছেন তার জীবনে এখন শান্তি আর সমৃদ্ধি এসেছে। তিনি আর সেই নিঃসঙ্গ রীতা নন, তিনি এখন এক আত্মবিশ্বাসী নারী যিনি তার জীবনকে নিজের শর্তে গড়ে তুলেছেন। তার গল্পটা আমাদের জন্য এক অনুপ্রেরণা, যা আমাদের শেখায় যে সত্যিকারের সুখ খোঁজার জন্য কখনো কখনো প্রচলিত পথের বাইরে হাঁটতে হয়। আপনারা যারা এই গল্পটি শুনলেন তাদের কাছে আমাদের অনুরোধ, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের মন্তব্য করে জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যদি এই ধরনের বাস্তবভিত্তিক গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনাদের সমর্থন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। আগামী পর্বে আমরা এমনই এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।